অনেক তো স্ক্রুটিনি হলো মোহনবাগান হেড কোচ হোসে মলিনাকে নিয়ে, তার প্লেইং স্টাইল থেকে শুরু করে তার টিম সিলেকশন পর্যন্ত আমরা নানান রকমভাবে তাকে ক্রিটিসাইজ করেছি এবং আমরা আগের দিনের ভিডিওতেই আলোচনা করেছি যে অ্যাকচুয়ালি মোহনবাগানের পরবর্তী পরিকল্পনা কি হওয়া উচিত, ওয়েদার দে শুড প্লে ডিরেক্ট ফুটবল অর দে শুড প্লে টিকি টাকা। এর উপরে অলরেডি একটা বিস্তারিত আলোচনা রয়েছে কালকের ভিডিওতে, তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, আমি নিচে ডিসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো। বাট কেন শুধু আমরা এটা মোহনবাগানকে নিয়ে করবো, ওয়াই নট ইস্ট বেঙ্গল? বিকজ ইস্ট বেঙ্গলেরও যে সময়টা যে খুব ভালো যাচ্ছে সেরকমটা নয়। ইনফ্যাক্ট দে আর দি অনলি কলকাতা ক্লাব যারা আইএসএল এ এখন অব্দি খাতা খুলতে পারেনি। ডুরান্ড কাপে মিড টেবিল আই লিগ ক্লাবের কাছে হার, অল্টিনাসিরের এগেনস্টে ACL 2 থেকে বিদায়, তারপরে আইএসএল এ প্রথম দুটো ম্যাচে হার। তো সেই কারণে কেন আমরা কার্লেস কোয়াদ্রাতের ওপর কোয়েশ্চেন করছি না, কেন আমরা তাকে গো ব্যাক স্লোগান দিচ্ছি না? এখন প্রশ্ন কিন্তু সেটাই। অনেক মোহনবাগান সমর্থকরা বলছে যে ভাই তুই তো মলিনাকে ক্রিটিসাইজ করতে ছাড়িস না, কার্লেস কোয়াদ্রাতের ক্ষেত্রে তুই কেন এত নরম ভাষায় কথা বলছিস? তো তাদের জন্য একটাই বক্তব্য আমার, যে মলিনা যে দলটা পেয়েছেন সেটা একটা চ্যাম্পিয়ন টিম। মলিনার লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া, মোহনবাগানের লক্ষ্য হচ্ছে এইবারের আরো একবার শিল্ড জেতা। তো মোহনবাগান ইফ দে ডু নট টার্ন থিংস অ্যারাউন্ড কুইকলি, তারা শিল্ড রেস থেকে কিন্তু পিছিয়ে যাবে। তবে যখন আমরা ইস্ট বেঙ্গলের কথা বলছি, ইস্ট বেঙ্গল ইজ নট ফাইটিং ফর দ্য লিগ শিল্ড অর ইভেন দি আইএসএল কাপ। দে শুড বাট দে আর নট কারেন্টলি। স্টেপ বাই স্টেপ আমাদেরকে অবজেক্টিভস ভাবা উচিত একটা ক্লাবের জন্য। তো যেই দলটা গত মৌসুমে টপ 6 কোয়ালিফাই করেনি, সেই দলটা হঠাৎ করে এবার চ্যাম্পিয়ন হয়ে যাবে, সেই এক্সপেকটেশনস রাখাটাও ভুল। তো বেসিক্যালি ইস্ট বেঙ্গলের টার্গেট হওয়া উচিত টপ 4। ইনকেস টপ 4 যদি না হয় তাহলে টপ 6। তো সেই কারণে ইস্ট বেঙ্গলের কাছে সময়টা কিছুটা হলেও একটু বেশি মোহনবাগানের তুলনায়। মোহনবাগান যদি 4-5টা ম্যাচে পিছিয়ে যায় তাহলে তাদেরকে লিগ শিল্ড জিততে গেলে যে কামব্যাকটা দিতে হবে সেটা অত্যন্ত ডিফিকাল্ট। সেখানে ইস্ট বেঙ্গল যদি 4-5টা ম্যাচ পিছিয়ে যায়, অ্যাটলিস্ট দে ক্যান স্টিল গো অ্যান্ড ট্রাই ফর দি টপ 6 অর ইভেন টপ 4। সেই কারণেই আমি কার্লেস কোয়াদ্রাতকে নিয়ে এক্ষুনি গালাগালি বা গো ব্যাক ওরকম টাইপের আমি কিছু বলছি না। বাট ক্রিটিসিজম যে আমি কার্লেস কোয়াদ্রাতকে নিয়ে করিনি, এই যুক্তিটা আমি ঠিক মেনে নিতে পারলাম না। ইনফ্যাক্ট আগের দিনের ভিডিওতে আমি আলোচনা করছিলাম কার্লেস হাটাও ইস্ট বেঙ্গল বাঁচাও। তো সেক্ষেত্রে আমি যে একেবারে পুরোপুরি পক্ষপাতী কার্লেস কোয়াদ্রাতকে দলে রাখার, সেটা কিন্তু নয়। তবে এখনো কার্লেস আউট ওই জায়গায় আমি যাইনি। তবে হ্যাঁ, যেই দিকে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে চলছে, আগামী 2-3টে ম্যাচের মধ্যে বোধহয় আমি সেই জায়গায় চলে আসবো। বিকজ সত্যি বলতে কার্লেস কোয়াদ্রাত এই মরশুমে যেই দল পেয়েছেন, সেই দলকে নিয়ে এরকম আন্ডার পারফরমেন্স মেনে নেওয়া যায় না। হ্যাঁ, তিনি ইস্ট বেঙ্গলকে সুপার কাপ জিতিয়েছেন, তাদেরকে এশিয়ার মঞ্চে খেলাচ্ছেন, ওয়েল অ্যান্ড গুড, কমপ্লিটলি অ্যাগ্রিড যে একটা ইম্পসিবল টাস্ককে পসিবল কার্লেস কোয়াদ্রাত করেছিলেন, এখানে কোনো সন্দেহ নেই। বাট তা বলে ওই একটা সফলতার পেছনে কি এতগুলো ব্যর্থতা ঢাকা যায়? আমি তো মনে করি না। ইনফ্যাক্ট সুপার কাপের পর থেকে তোমরা ইস্ট বেঙ্গলের পারফরমেন্স দেখো, কোনো ধারাবাহিকতা নেই। ইনফ্যাক্ট সুপার কাপের পর ইস্ট বেঙ্গলের পারফরমেন্স আরও খারাপ হয়ে গেছে এবং সেটা এই সিজনেও কন্টিনিউড চলছে। সো একটা প্যাটার্ন তো ডেফিনেটলি এখানে রয়েছে যে কার্লেস কোয়াদ্রাত যেই দলটা তিনি পেয়েছেন, ফার্স্ট অফ অল এখানে আমি আগেও আলোচনা করেছি যে এইবার ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যে দল বানিয়েছেন, এখানে ম্যানেজমেন্ট বা কর্মকর্তাদের বা ইনভেস্টার্সদের গালাগালি দিয়ে লাভ নেই। দে হ্যাভ অ্যাসেম্বলড আ ভেরি ভেরি স্ট্রং স্কোয়াড। হ্যাঁ, কিছু কিছু পজিশন এখনো উইক রয়েছে, বাট সে প্রত্যেকটা টিমেরই সব জায়গায় ভালো প্লেয়ার্স নেই। বাট ওভারঅল যে দলটার যদি আমরা ডেপথ দেখি, ব্যালেন্স দেখি, গত 4-5 বছরের তুলনায় এটা ইস্ট বেঙ্গলের শ্রেষ্ঠ দল। তাহলে কেন আজকের দিনে দাঁড়িয়েও ইস্ট বেঙ্গল সমর্থকরা এই স্বপ্ন দেখবেন না যে এই দলটা মাঠে একটা ভালো পারফরমেন্স দেবে, এই দলটা মাঠে যে ফুটবলটা খেলবে সেটা দেখে সমর্থকরা একটু খুশি হবেন, অ্যাটলিস্ট খেলার মধ্যে একটা ইন্টেন্ট দেখবেন, যে রেজাল্ট যেই দিকেই যাক না কেন অ্যাটলিস্ট প্লেয়ার্সরা তাদের নিজেদের 100% দেবেন। যারা কোচেস রয়েছেন তারা ট্যাকটিক্যালি প্রত্যেকটা ডিসিশন ঠিকঠাক নেবেন। বিকজ এই টিমের সাথে ইফ ইউ আর নট গেটিং রেজাল্টস, জয় ছাড়ো একটা ড্র পর্যন্ত ইস্ট বেঙ্গল করতে পারছে না, তাহলে সেই ক্ষেত্রে এখনো দেখো 2টো আইএসএল ম্যাচ তারা হেরেছে, পৃথিবী উল্টে যায়নি। বাট দিস ইজ কমপ্লিটলি আনএক্সেপ্টেবল যে ইস্ট বেঙ্গল এই দল নিয়ে রেজাল্টস তুলে আনতে পারছে না। ডুরান্ড কাপ থেকে যেরকমভাবে ছিটকে গেল, আইএসএল এর প্রথম 2টো ম্যাচ যেরকমভাবে তারা হারলো, তো অবভিয়াসলি দের হ্যাজ টু বি সাম ব্লেম পয়েন্টেড আউট অ্যাট কার্লেস কোয়াদ্রাত। এবং অনেক কারণ রয়েছে। আজকে কার্লেস কোয়াদ্রাতকে নিয়ে নানান রকমের মানুষরা নানান রকম মন্তব্য করছেন, বাট যারা কার্লেস কোয়াদ্রাতকে আগে থেকে চেনেন, ইনফ্যাক্ট আমিও কতবার এই জিনিসটাকে নিয়ে আলোচনা করেছি, দ্যাট কার্লেস কোয়াদ্রাত ইজ আ বিগ চোকার উইথ আ ভেরি ভেরি গুড টিম। এবং এটা ওর হিস্ট্রি বলে, এটা আরও একবার প্রমাণিত হচ্ছে। এবং আজকে আমি পয়েন্ট টু পয়েন্ট তোমাদেরকে বলবো যে কার্লেস কোয়াদ্রাতের খামতিগুলো কোথায় এবং কেন ইমিডিয়েটলি ইস্ট বেঙ্গল শুড বি লুকিং ফর আ নিউ কোচ। এবং এই কোচের আন্ডারে এরকমই টপসি টার্ভি রেজাল্টস ইস্ট বেঙ্গল পেতে থাকবে। কখনো হারা ম্যাচ জিতে গেল, কখনো জেতা ম্যাচ হেরে গেল, কখনো দলটা এমনই খেললো যে সমর্থকদের চোখ দিয়ে রক্তই পড়ে গেল।
অনেক কিছুই সম্ভব এবং কার্লোস কোয়াদ্রাতের এটা হিস্ট্রি এবং সেই কারণে যা খবর রিসেন্টলি বেরিয়ে আসছে কার্লোস কোয়াদ্রাতকে এক্ষুনি কিন্তু ইস্টবেঙ্গল স্যাক করছে না, দিস ইজ আ রেকর্ড। পরপর 4টে ম্যাচ হারার পরেও আই থিঙ্ক কার্লোস কোয়াদ্রাত ইজ দ্য ফার্স্ট এভার ইস্টবেঙ্গল কোচ যিনি তার দায়িত্ব বা তার চাকরি ধরে রাখছেন আরও একটা ম্যাচের জন্য। তো দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি বিলিভ দ্যাট দ্য ম্যানেজমেন্ট ইজ পুটিং অন হিম, কিন্তু সেই বিলিভ কি কার্লোস কোয়াদ্রাত রিপে করতে পারবেন, বা সমর্থকদের যে একটা দাবি যে এই দলটা নিয়ে তুমি ডিফেন্সিভ ফুটবল খেলো না, গেট ইউর ট্যাকটিক্স রাইট, সেই প্রমিস কি কার্লোস কোয়াদ্রাত রাখতে পারবেন? প্রশ্ন কিন্তু এখন সেটাই। যদি আমরা কার্লোস কোয়াদ্রাতের উইকনেসেস দেখি, যে কার্লোস কোয়াদ্রাতের তো আমরা স্ট্রেংথস দেখেছি, বাট তার উইকনেসগুলো না খুবই ইউনিক এবং সাধারণত এরকম উইকনেস হয় না, বাট কার্লোস কোয়াদ্রাত ওরকমই একজন কোচ। ইনফ্যাক্ট যদি আমরা কথা বলি যে তার ট্যাকটিক্স যদি আমরা আলোচনা করি, তাহলে বেসিক্যালি এটা আমরা সকলেই জানি যে কার্লোস কোয়াদ্রাত স্প্যানিশ ঘরানার কোচ হলেও তার ফিলোসফি একজন ব্রিটিশ ঘরানার কোচের, অর্থাৎ যেরকমটা অনেকটা স্টিফেন কনস্ট্যান্টাইনের স্টাইল ছিল, যে ডিফেন্সকে আমরা কম্প্যাক্ট রাখবো, ডিফেন্সে আমরা বল রিকভার করবো এবং লং বল ঠেলবো উইংয়ের দিকে, বা লং বল ঠেলবো আমরা আমাদের স্ট্রাইকারের পায়। নর্মালি এটাই হচ্ছে কার্লোস কোয়াদ্রাতের ট্যাকটিক্স, বাট এই দল নিয়ে সেই খেলাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কার্লোস কোয়াদ্রাতের। লাস্ট ইয়ার অবধিও যে এই ট্যাকটিক্স একেবারে কাজ করেছে সেরকমটা নয়, বাট ইভেন কি সুপার কাপও আমরা যদি দেখি, তাহলে ইস্টবেঙ্গলের এই সুপার কাপ জেতার সব থেকে বড় কারণ ছিল যে অনেক বেশি ফরেনার্সরা এই টুর্নামেন্ট খেলতে পেরেছিল কম্পেয়ার টু আইএসএল, যেই কারণে দলটার যে ওভারঅল কোয়ালিটি সেটা অনেকটা বেড়ে গেছিল। বাট এই কার্লোস কোয়াদ্রাতের দলের স্টাইলটা এটা অনেকটা সেম, এভরি টাইম ইটস দ্য সেম স্টোরি। বল ডিফেন্সে যেত, লং বলস বাড়াও, উইংয়ের দিকে বল ঠেলো, ডি বক্সের মধ্যে বল বাড়াও। বেসিক্যালি দিস ইজ হোয়াট কার্লোস কোয়াদ্রাত স্টাইল ইজ। এবং যেহেতু এটা একটা সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ, অর্থাৎ প্রত্যেকবারই এই জিনিসটাই তারা ট্রাই করছে বা এই জিনিসটাই তারা করে আসছে, তো কোনো আনপ্রেডিক্টেবল ব্যাপারই নেই এই দলটার মধ্যে। যে হয় না অনেক সময় একটা দল এমন কম্বাইন করলো যে কেউ হয়তো এক্সপেক্টই করেনি যে ওরকমভাবে চান্স ক্রিয়েট করা যেতে পারে, বাট নো, ওরকম ফ্যান্সি চান্সেস কার্লোস কোয়াদ্রাতের সিস্টেমে তোমরা দেখবে না আনটিল অ্যান্ড আনলেস ওরকম ফ্যান্সি কোনো মাঝমাঠের অ্যাটাকিং মিডফিল্ডার তোমার দলে রয়েছে, যেটা অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গলের আছে, যিনি হচ্ছেন মাদি তারাল। অথচ তা সত্ত্বেও আমরা কিন্তু সেরকম স্টাইলের বা সেরকমভাবে কোনো ক্রিয়েটিভ চান্সেস এই দলটার থেকে দেখছি না। তার একটাই কারণ হচ্ছে কার্লোস কোয়াদ্রাত অনেকটা বেশি ফোকাস করেন সিস্টেমের ওপর। একই সিস্টেমের অ্যাপ্রোচে তারা বিল্ড আপ করবে, একই রকমভাবে তারা অ্যাটাক করবে আইদার লেফট চ্যানেল থেকে অথবা রাইট চ্যানেল থেকে, অ্যান্ড ঘুরে ফিরে আউটকাম সে একই হবে যে ডি বক্সের মধ্যে বল আসবে। তো এটা খুবই প্রেডিক্টেবল একটা স্টাইল, অ্যান্ড ইজিলি দিস কাইন্ড অফ প্লেস ক্যান বি ইন্টারসেপ্টেড। সো আনটিল অ্যান্ড আনলেস ওই মাঝমাঠে একটু ম্যাজিক আমরা দেখব, ততক্ষণ কিন্তু কার্লোস কোয়াদ্রাতের এই মাঝমাঠ বা কার্লোস কোয়াদ্রাতের এই দল সেরকমভাবে কিন্তু চান্স ক্রিয়েট করতে পারবে না। এবং এটা আমরা লাস্ট দুটো আইএসএল ম্যাচেই দেখছি যে ইস্টবেঙ্গল ওরকমভাবে চান্স ক্রিয়েট করতে পারছে না। কিছু কিছু ডেফিনেটলি ভালো ভালো কম্বাইন তারা করছে একে অপরের সাথে, টাইট স্পেসেসে খুব সুন্দর তারা বল নিয়ে বেরিয়ে যেতে পারছে, বাট আলটিমেটলি যে ফাইনাল থার্ডে বলটা যাবে বা একটা স্ট্রাইকারের কাছে যেরকম একটা সার্ভিস পৌঁছানো উচিত, সেরকম টাইপের কিন্তু কোনো চান্স ইস্টবেঙ্গল ক্রিয়েট করতে পারছে না, বিকজ কার্লোস কোয়াদ্রাত ইজ আ ভেরি কশিয়াস কোচ। তিনি ওরকম রিস্ক নিয়ে ফুটবল খেলতে চান না এবং অবভিয়াসলি ডিফেন্সিভ মাইন্ডেড কোচ, তো এটাকে এমনিতেই চান্সেস কম যায়। এবং তার উপর একবার যদি কোনোভাবে ইস্টবেঙ্গল গোল করে এগিয়ে গেল, তাহলে তারপরে গিয়ে যে আরও একটা গোল দলটাকে করতে হবে সেই চিন্তাভাবনাই যেন দলটার মধ্যে থাকে না। তারা কমপ্লিটলি ডিফেন্সে নেমে যায় এবং ডিফেন্স তখন তারা করতে শুরু করে যে ভাই ডিফেন্সে আমরা বল রিকভার করবো, তারপর আমরা আবার কাউন্টার অ্যাটাক স্টার্ট করবো। তখন খেলার স্টাইলটা পুরোপুরি পাল্টে যায় এবং এই প্রেশার সোক করতে করতে করতেই তারা গোলটা হজম করে, বিকজ ইস্ট বেঙ্গলের ডিফেন্সের যে কোয়ালিটি সেটা খুব একটা ভালো নয়। যদিও এই রিসেন্টলি হেক্টর ইউসতে এবং আনওয়ার আলীর জুটিটা বেশ ভালো ক্লিক করেছে, বাট আনওয়ার আলীকে তুমি এই সেপ্টেম্বর মাসের পরে হয়তো আর পাবে না। তখন তোমার কি হবে? তখন তোমাকে আইদার দুটো ফরেন সেন্টার ব্যাক নিয়ে খেলতে হবে অথবা লালচু নুঙ্গার সাথে একটা ফরেন সেন্টার ব্যাককে পার্টনারশিপে রাখতে হবে। তাহলে যেই মুহূর্তে দুটো ফরেন সেন্টার ব্যাক হবে, তো দলটা তো এমনি আপফ্রন্টে যায় না, ভালো চান্সেস তারা ক্রিয়েট করে না, এবং তার উপর তুমি একটা মাঝমাঠের বিদেশি কমিয়ে দিচ্ছ ডিফেন্সে একটা বিদেশি বাড়ানোর ফলে, তো সেই কারণে এমনিতেই খেলাটা আরও আনব্যালেন্সড হয়ে যাবে। এবং এরকমও নয় যে কার্লোস কোয়াদ্রাত বিভিন্ন পজিশনসে ইয়াং প্লেয়ার্সদের চান্স দিচ্ছেন, সেটাও একটা বড় ক্রিটিসিজম যে কার্লোস কোয়াদ্রাত অলওয়েজ গোজ ফর দ্য বিগ নেমস। মানে তার লেফট ব্যাকে একটা হীরামণ্ডল বসে আছে, কিন্তু না, তাকে তিনি প্রমোট করে আনবেন না। তিনি লালচুং নুঙ্গাকে লেফট ব্যাক খেলাবেন, যিনি একজন রাইট ফুটেড সেন্টার ব্যাক, কিন্তু তিনি তাকেই খেলাবেন বিকজ তিনি একটা বড় নাম স্কোয়াডের মধ্যে। এবং এটা কন্টিনিউয়াসলি কিন্তু প্রত্যেকটা রিজার্ভ দলের প্লেয়াররা ভুগছেন যে
ভালো CFL এ খেলা সত্ত্বেও প্লেয়ার্সরা মেন দলে চান্স পাচ্ছে না, যেখানে মেন দলের প্লেয়ার্সরা পুরোপুরি আউট অফ ফর্মে রয়েছেন। কেন? আজকে নন্দ বা মহেশকে বসে বিষ্ণুকে কি ফার্স্ট থেকে খেলানো যায় না? বা আজকে জেসিন টিকে কি একটা চান্স দেওয়া যায় না? বা ডিফেন্সে যে এত প্রবলেম, সেখানে রিজার্ভ দলে যে ভালো প্লেয়ার্সরা রয়েছেন তাদেরকে এনে একবার চান্স দিয়ে দেখা যায় না যে এরা কিরকম খেলছে? কিন্তু না, সেই সুযোগটাই তিনি করে দিচ্ছেন না এই প্লেয়ারদের জন্য, জাস্ট বিকজ হি গোজ ফর দোজ বিগ নেমস। এই বড় নামই খেলে দেবে, এটাই হচ্ছে ফিলোসফি কার্লোস কোয়াদ্রাতের, উইচ ডাজ নট ওয়ার্ক, স্পেশালি যেখানে তুমি প্লেয়ার্সদেরকে আউট অফ পজিশনে খেলাচ্ছ, যেখানে দে আর নট কমফোর্টেবল প্লেইং। এইগুলো কার্লোস কোয়াদ্রাতকে বুঝতে হবে। এবং আরও একটা বড় জিনিস যেটা আমরা বারবার শুনে আসছি, যে কার্লোস কোয়াদ্রাতের প্ল্যান এ ওয়ার্ক না করলে ইট সিমস লাইক হি ডাজ নট হ্যাভ আ প্ল্যান বি। এমনিতেই ওর প্ল্যান এ অনেকটা বেশি প্রেডিক্টেবল, তার উপরে আবার তোমার দলের মেন প্লেয়ার্সদের অফ ফর্ম, তো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সেও যে তারা কিছু একটা করে বার করবে সেই চেষ্টাও বৃথা। তাহলে ইউ হ্যাভ টু হ্যাভ সাম প্ল্যান বি, যে ভাই আমি এই প্লেয়ারগুলোকে চান্স দেবো বা ইউজ করবো, বাট সেই চেষ্টাটাই কার্লোস কোয়াদ্রাতের মধ্যে নেই। এবং যার ফলে কি হচ্ছে, যে ডিয়ামান্টাকোসের মতন একজন স্ট্রাইকারকে আন্ডার ইউটিলাইজ করতে হচ্ছে বিকজ তিনি সার্ভিস পাচ্ছেন না। মাদি তালালের মতন একজন ক্রিয়েটিভ প্লেমেকার, তিনি অনেকটা বেশি চেইনড ডাউন হয়ে যাচ্ছেন, অনেকটা বেশি রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছেন, যে তাকে এরকমভাবেই খেলতে হবে। মাদি তালালকে রেস্ট্রিক্ট করলে কিন্তু চলবে না, ইউ হ্যাভ টু লেট হিম প্লে ফ্রিলি। যে কাজটা আমরা ডুরান্ট কাপের ওই প্রথম কয়েকটা ম্যাচেসে দেখছিলাম, যে সাউলকে একটু অ্যাডভান্স রোলে খেলতে দেওয়া হলে কি হচ্ছে, যে মাদি তালাল অনেকটা ফ্রিলি আপফ্রন্টে অপারেট করতে পারছেন, কিন্তু সেই কাজটা তিনি এখানে করতে এখন ISL-এ ব্যর্থ, বিকজ ISL-এ একটা সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ কার্লোস কোয়াদ্রাত নিয়েছেন, যে যাকে যেখানে বলেছি সে সেখান থেকে এক পাও নড়বে না, সেখান থেকেই বল বাড়াবে। তো এরকমভাবে তো আর খেলা হয় না, এবং সিচুয়েশন বুঝে দলটাকে অ্যাডাপ্টও করতে হয়, সেই অ্যাডাপ্ট কিন্তু কার্লোস কোয়াদ্রাত করতে পারেন না, উইচ ইজ আ বিগ কনসার্ন। এবং আরও একটা জিনিস রয়েছে কার্লোস কোয়াদ্রাতের, এটা একটা জিনগত বলো নাকি এটা তার চিরকালেরই একটা হিস্ট্রি, যে এভরি টাইম আফটার উইনিং আ টাইটেল দেয়ার ইজ আ ডিপ ইন পারফরমেন্স। সে বেঙ্গালুরু FC বলো কি এবার আমরা তো সুপার কাপের পরেও দেখলাম যে টাইটেল জিতলেও এবং তারপরে একটা ডিপ ইন পারফরমেন্স, এবং সেই কন্টিনিউয়াস ডিপ চলেই যাচ্ছে। সে সুপার কাপের পর থেকে শুরু হয়েছে, এখনও সেটা চলে যাচ্ছে। এবং আরও একটা জিনিস যেটা আমার মনে হয় আমি অ্যাটলিস্ট সব থেকে বেশি ক্রিটিসাইজ করবো কার্লোস কোয়াদ্রাতের, সেটা হচ্ছে সেট পিস। ওইগুলো সেট পিস নয়, ওগুলো সার্কাস। জোকারই হচ্ছে লিটারালি এক একটা ভালো ভালো চান্সের, যে যেরকমভাবে একটা ইজি বল যেটা ডেলিভার করা যায় ডিবক্সের মধ্যে, যেখানে হেক্টর ইউসের মতন লম্বা প্লেয়ার্সরা রয়েছে, হিজাজের মতন লম্বা প্লেয়ার্সরা রয়েছে, ভালো ভালো ডিয়ামান্টাকোসের মতন প্লেয়ার্স রয়েছে যারা বলটাকে অ্যাটাক করতে ভালোবাসে, কিন্তু না, ওরা ওই মাঝমাঠে বসে কর্নারে বসে ওরা খেলবে, ওরা বলটাকে নিয়ে লুলুপুলু করবে, এ বল এদিকে দেবে, ও বল ওদিকে দেবে, ও ওখান দিয়ে ছুটবে, ও এখান দিয়ে ছুটবে, তারপরে বলটা ঠিক এরকমভাবে কাটব্যাক করে ডিবক্সের বাইরে পাঠানো হবে, এবং তারপর ডিবক্সের বাইরে থেকে বলটা এমনভাবে ছোড়া হবে যেটা পুরো একেবারে গোল কিক হয়ে যাবে। এটা হচ্ছে ইস্ট বেঙ্গলের সেট পিস রুটিন। বা আরও একটা সেট পিস রুটিন আছে, এবং এটা আমরা নর্মালি ফ্রি কিকের ক্ষেত্রে দেখেছি। এই বলটা হুট করে একটা টাচ দিয়ে দিল, ওই প্লেয়ারটা বলটার উপর দিয়ে ছুটে বেরিয়ে চলে গেল, হঠাৎ করে কোথা থেকে একটা প্লেয়ার চলে এলো, একটা জোরে পাস দিয়ে দিল, মানে কোনো মাথা মুন্ডু নেই, কাকে পাস দিচ্ছে জানে না, জাস্ট হচ্ছে শট নিল এমন একটা যেন ডিবক্সের মধ্যে। এবার যার কাছে গিয়ে বল পড়ার কথা, সে ভাবছে তো আমাকে বলই দেয়নি, তো সেই সরে গেল পাস থেকে, যেই প্লেয়ারটা ওখানে ছিলই না তার কাছে এমনভাবে বলটা এলো, সে বল কন্ট্রোল করতে পারলো না, বল পা থেকে বেরিয়ে গেল, সেখান থেকে কাউন্টার অ্যাটাক অপোনেন্ট টিম নিয়ে বেরিয়ে চলে গেল। এই হচ্ছে বেসিক্যালি সেট পিস। এবং এভরি টাইম ইস্ট বেঙ্গল যখনই একটা সেট পিস নিতে আসে, আমার মাথায় একটা মানে হাত পড়ে, যে ভাই কি আবার জোকারি করবে, কি সার্কাস করবে, কেন দরকার, কি এটা কি, মানে ইরিটেট হয়ে গেছে এখন ইস্ট বেঙ্গলের সেট পিস দেখে। একটা প্রপার সেট পিস রুটিনের সার্কাস বানিয়ে রেখেছে ইস্ট বেঙ্গল, এবং এই জন্য নাকি এত এত টাকাই কোচদের দেওয়া হচ্ছে, যেখানে একটা সেট পিস রুটিনও ঠিকঠাক হয় না। আমি মানলাম যে ঠিক আছে হয়তো গোল হলো না সেট পিস থেকে, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু, কিন্তু বলগুলোই তো ডিবক্স অব্দি পৌঁছচ্ছে না, আইদার বল ডিবক্স অব্দি পৌঁছচ্ছে না, আদারওয়াইজ স্ট্যান্ডে গিয়ে পড়ছে। তাহলে এটা যদি সেট পিসের কোয়ালিটি হয়, এবং এতদিন ধরে লাস্ট 1.5-2 বছর ধরে এই জিনিসটা আমরা দেখে আসছি, তো এতদিনেও যদি একটা সেট পিস রুটিন এরা ঠিক মতন এক্সিকিউট করতে শিখলো না, তাহলে বাপার কবে শিখবে? আর করতে হবে না। আমি প্রণাম করছি কার্লোস কোয়াদ্রাতের, অনেক সেট পিস ভেলকি তিনি দেখিয়েছেন, আর যেন না দেখান। লেট আ প্রপার ফ্রি কিক বি আ ফ্রি কিক, লেট আ প্রপার কর্নার বি আ কর্নার। অনেক আপনার জোকারি দেখেছি, অনেক আপনার সার্কাস দেখেছি, এবার বস এটাকে বন্ধ করুন, নর্মাল সেট পিস দিন, তাহলে সমর্থকরা অ্যাটলিস্ট একটু রেহাই পাবেন, যে ভাই লিটারালি অ্যাকচুয়ালি এমন এমন ইম্পর্টেন্ট পজিশনস থেকে, যেখান থেকে অ্যাকচুয়ালি গোল স্কোরিং চান্সেস থাকে প্লেয়ারদের মধ্যে, সমর্থকদের মধ্যে একটুকুও যদি আশা থাকে যেখান থেকে হয়তো ডাইরেক্ট চান্স নিলে গোল আসবে, সেই আশাটুকুনও এখন ইস্টবেঙ্গল নষ্ট করে দিয়েছে। মানে লিটারালি সমর্থকরা ধরেই নিয়েছে সেট পিস মানে নষ্ট। এই হচ্ছে এখন রেপুটেশন ইস্টবেঙ্গলের সেট পিসের। সো প্লিজ স্টপ দিস ননসেন্স অ্যান্ড প্লে প্রপার ফুটবল। সমর্থকদের একটা পেশেন্স রয়েছে, অ্যান্ড ইউ আর টেস্টিং দ্যাট পেশেন্স, ইটস ওভার। সমর্থকরা অলরেডি হ্যাজ মেড আপ দেয়ার মাইন্ড যে ইটস টাইম ফর ইউ টু লিভ। এখন আপনি লিটারালি বলাই যায় যে হানিমুন পিরিয়ডে আছেন, যে আর একটা দুটো ম্যাচ হয়তো মোস্টলি বা ম্যাক্সিমাম আপনার ম্যানেজমেন্ট দেখবে। এরকম সেম যদি চলতে থাকে, ইউ আর লুজিং ইউর জব।
কার্লোস কোয়াদ্রাত ইজ স্যাকিং হিমসেলফ। এটা আমি আগেও আলোচনা করেছি, আমি আবারও বলছি, হি ইজ স্যাকিং হিমসেলফ এবং ইমিডিয়েটলি ইস্টবেঙ্গলের ব্যাকআপ কোচেস ভেবে রাখা উচিত, বিকজ আমি খুব একটা বেশি কিন্তু কার্লোস কোয়াদ্রাতকে ভরসা করতে পারছি না এই দলটাকে নিয়ে। আই থিঙ্ক দিস টিম নিডস আ চেঞ্জ, নিডস আ নিউ কোচ যে অ্যাকচুয়ালি এই মাদি তালাল বা ডিয়ামান্টাকসকে ইউজ করতে পারবে। কার্লোস কোয়াদ্রাত ইজ কারেন্টলি নট এবল টু ইউজ বোথ দিস প্লেয়ার্স। বাকি প্লেয়ার্সরা তো এমনি অফ ফর্মে রয়েছে, সাউল ক্রেসপো তো যে কোনো কোচের আন্ডারে ফিট করে যাবে, ক্লেটন সিলভার বয়স হয়েছে, আমি ভাবতে চাই না। মাদি তালাল এবং ডিয়ামান্টাকসকে অ্যাটলিস্ট কার্লোস কোয়াদ্রাত তো ইউজ করতে পারছেন না ঠিক মতন করে, এইটুকু তো 100% গ্যারেন্টিড। দেখা যাক যে আগামী দিনে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে কি হয়, বাট আই উড সে যদি ওই ম্যাচ থেকেও ইস্টবেঙ্গল 1 পয়েন্ট বা 3 পয়েন্ট বার করে আনতে না পারে, টাটা বাই বাই বলে দেওয়ার সময় এসে গেছে। কার্লোস কোয়াদ্রাত শুড লিভ ইস্টবেঙ্গল। সে নিজে সম্মানে বেরিয়ে যাবে নাকি তাকে তাড়িয়ে দেওয়া হবে সেটা পরবর্তী ব্যাপার, বাট ইটস টাইম। হাতে কিন্তু কার্লোস কোয়াদ্রাতের খুব কম সময় রয়েছে। তো এই হচ্ছে ভিডিও গাইজ, আশা করবো তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।